হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা নিউ যে করোনা ভাইরাস স্ট্রেন যেটা ইউকেতে পাওয়া গেছে সেটা নিয়ে আলোচনা করব। তো একদম ভিডিওর প্রথমেই আমি আমার থটটা পরিষ্কার করে দিতে চাই, যেটা আমি এই ভিডিওতে তোমাদের প্রুফ করব যে কেন আমার এই ভাবনাটা। যে প্রথম যে বিষয়টা হচ্ছে, এই স্ট্রেনটা নিয়ে আমাদের প্যানিক করার একদম কোনো অবকাশ নেই। মানে ফার্স্ট, আমরা যে মিডিয়ায় যেটা দেখছি, আমি সেটাই বলতে চাইবো যে আমরা যেন প্যানিক না করি, কোনো নেগেটিভিটি যেন না ছড়াই এই স্ট্রেনটা নিয়ে, সেইটা আমাদের ফার্স্ট আগে এটা কনভে করতে হবে, যেন আমরা এই স্ট্রেনটা নিয়ে কোনো নেগেটিভিটি না ছড়াই। সেটা আমি একদম ভিডিওর প্রথমেই বলে দিতে চাই। আর আমি কেন বলবো যে আমাদের প্যানিক করার দরকার নেই, সেটা আমি এই ভিডিওতে বোঝাবো। আর আশা করছি ভিডিওটা তোমরা যদি শেষ অবধি দেখো, তাহলে তোমরাও আমার সাথে একমত হবে। তো একদম প্রথমে স্টার্টিংয়েই আমি বলতে চাই যে এই স্ট্রেনটাকে ইউকে গভর্নমেন্ট একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে VUI 2020-12-01। সেটার মানে কি না, ভাইরাস আন্ডার ইনভেস্টিগেশন ফাউন্ড ইন ইয়ার 2020। কত ডেটটা হচ্ছে 12 ডিসেম্বর অ্যান্ড দি ফার্স্ট 10 অফ ডিসেম্বর, যেটা ডিসেম্বরের ফার্স্ট 10 যেটা পাওয়া গেছে। ওকে, তো এই টার্মটা আমি তোমাদের ফার্স্টে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এবার এই ভিডিওটা আমি এই ইন্ডিভিজুয়ালি টপিকসের ওপর করবো। কি কি না, একটা হবে ইন্ট্রোডাকশন অফ দিস নিউ স্ট্রেন, তারপর হচ্ছে অরিজিন, মানে কিভাবে এই নিউ স্ট্রেনটার অরিজিন হলো। তারপর আমরা নিউ স্ট্রেন মানে কেন বলছি নিউ স্ট্রেন, না অনেকগুলো মিউটেশনস নিউ হয়েছে, তাই তো? সেই জন্য তাহলে মিউটেশনস গুলো আমরা ইন্ডিভিজুয়ালি দেখবো যে কি কি মিউটেশনস হয়েছে, আর আমরা মেনলি কোন কোন মিউটেশনের ওপর বেশিভাবে রিসার্চ করছি সেইটার ওপর। আর ইম্প্যাক্ট অন হিউম্যান ওয়েলফেয়ার মানে কি না, আমাদের যে হিউম্যান মাসের ওপর কিভাবে এই নিউ স্ট্রেনটা ইম্প্যাক্ট করতে পারে, সেইটা আমি আবার চারটে ভাগে ডিভিশন করেছি। একটা হচ্ছে RT-PCR টেকনিক, যেটা আমরা জানি যে কোভিডের যে ডিটেকশন টেস্ট, RT-PCR টেস্ট কিভাবে সেটা ডিপেন্ড করছে এইটার ওপর। দেন কনভালসেন্স প্লাজমা থেরাপি, যে আমরা যে প্লাজমা থেরাপি যেটা জানি সেটা কিভাবে চেঞ্জ হতে পারে বা কোনো আদৌ চেঞ্জ হচ্ছে কিনা সেইটাতে। ভ্যাকসিন, যে আপকামিং ভ্যাকসিন আসছে সেটা কি আদৌ এটাকে প্রিভেন্ট করবে কি করবে না। আর যারা অলরেডি, যে ইন্ডিভিজুয়ালগুলো অলরেডি করোনা ভাইরাসে ইমিউন হয়ে গেছে, তাদের কি ওয়ারি করার কোনো কারণ আছে না নেই, এই পার্টিকুলার টপিকের ওপর আমি আজকের এই ভিডিওটা বানাবো। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো ফার্স্টেই আমি একদম এই ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। ইন্ট্রোডাকশনে আমি অলরেডি কিছু কিছু পয়েন্ট লিখে রেখেছি, যেগুলো কি কি না, ফার্স্ট আমাদের দেখতে হবে যে এটা একটা নিউ ভাইরাস, যাতে আমরা টোটাল 17 মিউটেশনস পাচ্ছি। ঠিক আছে, আমরা জানি যে সার্স কোভিডের একটা mRNA সিকোয়েন্স থাকে, যাতে আমরা এই নিউ স্ট্রেনটা দিয়ে 17 মিউটেশনস পেয়েছি। ওকে, যার মধ্যে দুটো মিউটেশন আর ইন দি স্পাইক প্রোটিন, মানে দুটো মিউটেশন আমরা স্পাইক প্রোটিনে পেয়েছি। তোমরা সবাই জানো যে করোনা ভাইরাস একটা নোভেল ফ্যামিলি ভাইরাস, যার উপর অনেকগুলো ক্রাউন শেপের প্রোটিন থাকে, যেগুলো মেন ওদের আমাদের সেলের সাথে হোস্ট সেলের ভেতর এনগালভ করতে সাহায্য করে। সেটা হচ্ছে স্পাইক প্রোটিন। ওই স্পাইক প্রোটিনের যে জিনোমিক আরএনএ, সেই জিনোমিক আরএনএতে দুটো মিউটেশনস পাওয়া গেছে এই নিউ স্ট্রেনটাতে। আর কি না, এই নিউ স্ট্রেনটার হাই ট্রান্সমিশন রেট মানে কি, একটা ইন্ডিভিজুয়াল কটা ইন্ডিভিজুয়ালকে ইনফেক্ট করতে পারে, সেটা হচ্ছে ট্রান্সমিশন রেট। এটা দেখা যাচ্ছে যে 70% মোর ইনক্রিজ করেছে দ্যান দি প্রিভিয়াস স্ট্রেন, যেটা আমরা নর্মাল সারা ওয়ার্ল্ড জুড়ে যেটা পাচ্ছিলাম, তার থেকে 70% ইনক্রিজমেন্ট হয়েছে ইন দিস নিউ স্ট্রেন। আর একটা কি না, লিথালিটি অফ দিস নিউ স্ট্রেন, এখনো তার উপর ইনাফ ডেটা আমরা পাইনি। ঠিক আছে, আমরা যে স্টাডিটা এখনো অবধি করেছি তার উপর লিথালিটির উপর বেস করে এখনো আমরা সেই অ্যামাউন্ট অফ ডেটাটা পাইনি। তো আমরা বলতে পারি না যে এটা বেশি লিথাল না কম লিথাল। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন। এবার আমরা নেক্সট টপিকটায় চলে যাব, যেটা হচ্ছে আমাদের এই নিউ স্ট্রেনটার অরিজিন। ঠিক আছে, এই অরিজিনটার সাথে আমি বলতে চাই যে এটা ফার্স্ট ইউকেতে পাওয়া গেছিল। ইউকের কোন রিজনে পাওয়া গেছিল সেটা আমি একটু বলে দিই। অরিজিন, এটা ফার্স্ট ইউকের কেন্ট রিজিয়নে পাওয়া গেছিল। ঠিক আছে, ফার্স্ট যে রিজিয়নটা পাওয়া গেছিল সেটা হচ্ছে কেন্ট রিজিয়নে। ওকে,
কেন্ট রিজিয়নে এটা ফার্স্ট ফলো আপ করা হয় যে এই একটা নতুন স্ট্রেন পাওয়া গেছে। কেন রিসার্চার এই নিউ স্ট্রেনটা পেলেন কিভাবে, সেটা হচ্ছে কেন্ট রিজিয়নে ওনারা দেখলেন যে একটা ইনক্রিজ অ্যামাউন্ট অফ ট্রান্সমিশন রেট হচ্ছে লকডাউন করে দেওয়ার পরও। মানে লকডাউন হওয়ার পর ট্রান্সমিশন রেটটা তো কমে যাওয়ার কথা, কিন্তু ওনারা দেখলেন যে না, এই কেন্ট রিজনে 70% ট্রান্সমিশন রেটটা ইনক্রিজ করে গেছে। তো তখন রিসার্চাররা যে ওখানকার ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালদের যখন স্টাডি করে দেখলেন, যে তখন ওরা এই নিউ স্ট্রেনটা খুঁজে পেলেন। ঠিক আছে, এবার এটার অরিজিনটা কিভাবে হলো সেটা আমরা দেখি। না, এটার ফার্স্ট অরিজিন হয়েছিল একটা ইন্ডিভিজুয়ালে যে ইমিউনো সাপ্রেসড ইন্ডিভিজুয়ালে এটা ফার্স্ট অরিজিনেট করেছিল। ইমিউনো সাপ্রেসড মানে কি না, এমন একটা ইন্ডিভিজুয়াল যার ইমিউনিটিটা খুব উইক বা সাপ্রেসড হয়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে, সেটা বিভিন্ন কোমরবিডিটির জন্য হতে পারে, বা সেই ইন্ডিভিজুয়ালটার হয়তো ক্যান্সার ছিল বা কেমোথেরাপি চলছিল যার ফলে তার ইমিউনিটি সাপ্রেসড হয়ে গেছে, বা এইচআইভি ছিল যার ফলে তার ইমিউনিটি উইক হয়ে গেছে। সেই রকম একটা ইন্ডিভিজুয়াল এই নর্মাল কোভিড বা নর্মাল SARS-CoV-2 দ্বারা ইনফেক্টেড হয়। ঠিক আছে, নর্মাল SARS-CoV-2 দ্বারা ইনফেক্টেড হয় সেই ইমিউন সাপ্রেসড ইন্ডিভিজুয়ালটা। এবার তোমরা জেনারেল সেন্সে বুঝতেই পারবে, যদি একটা ভাইরাস, যেখানে এখানে করোনা ভাইরাস, এই ইমিউনো সাপ্রেসড ইন্ডিভিজুয়ালটাকে যদি ইনফেক্ট করে, এই ইন্ডিভিজুয়ালটা তার এগেনস্টে কোনো প্রোটেকশন প্রোভাইড করতে পারবে না তার বডি। তাহলে কি হবে না, এই ভাইরাসটা র্যাপিড রেটে মাল্টিপ্লাই করবে, তাই তো? র্যাপিড রেটে মাল্টিপ্লিকেশন করবে, মানে খুব কম সময় খুব অ্যামাউন্টে বেড়ে যাবে। ঠিক আছে, এইবার এই খুব অ্যামাউন্টে বেড়ে গেলে কি হচ্ছে, তাদের রেপ্লিকেশন হচ্ছে, জেনারেশন ওয়াইজ জেনারেশন বাড়ছে। এইবার তাদের বডি এই ভাইরাল লোডটার এগেনস্টে কোনো প্রোটেকশন দিতে পারছে না, যার ফলে কি হচ্ছে, তাদের বডির ভাইরাল লোড, মানে ভাইরাল লোড এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, ভাইরাল লোডটা খুব বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ভাইরাল লোডটা খুব বেড়ে যাচ্ছে। এবার ভাইরাল লোড বাড়ার সাথে সাথে কি হবে, সেই ইন্ডিভিজুয়ালটা অনেক বেশি ইল হয়ে যাবে এবং তাকে হসপিটালাইজড করতে হবে, তাই তো? এই ইন্ডিভিজুয়ালটা হসপিটালাইজড হয়ে যাবে। এবার যেহেতু ভাইরাসটা র্যাপিড রেটে মাল্টিপ্লিকেশন করছে, এবার রেপ্লিকেশন করার সময় প্রচুর আমরা কি জানি না, যখন রেপ্লিকেশন হয়, এরার প্রোন প্রসেস তো এটা, সেই রেপ্লিকেশনের সময় মিউটেশন হতেই পারে। ঠিক আছে, রেপ্লিকেশনের সময় মিউটেশন হয়। এবার এই রেট্রোভাইরাস, যেটা আরএনএ করোনা ভাইরাসের একটা স্পেশাল এবিলিটি আছে, এটার একটা প্রুফ রিডিং এবিলিটি আছে, তারপরও এটার মিউটেশন হয়। এবার যেহেতু এটা র্যাপিড মাল্টিপ্লাই করছে, তার ফলে কি হয় না, কিছু মিউটেটেড স্টেন এই ইন্ডিভিজুয়ালটা চলে আসে। ধরো এই ব্ল্যাকগুলো হচ্ছে মিউটেটেড স্টেন। ঠিক আছে, এই যে এখন যে আমরা নিউ স্ট্রেনটা পাচ্ছি, সেটা ওই নতুন ইন্ডিভিজুয়ালে এলো। এবার এই নিউ স্ট্রেনটা সেই ইমিউনো সাপ্রেসড ইন্ডিভিজুয়ালে তৈরি হলো, প্রবাবিলিটি মিউটেশনের মাধ্যমে তৈরি হলো। এবার এই ইন্ডিভিজুয়ালটা হসপিটালাইজড হয়ে গেছিল। এই ইন্ডিভিজুয়ালটা যখন হসপিটালাইজড হলো, হসপিটাল তাকে তখন কনভালেসেন্ট প্লাজমা থেরাপি দিলেন। কনভালেসেন্ট প্লাজমা দিলেন মানে কি না, যে প্লাজমাটা দিলেন তাতে অলরেডি করোনা ভাইরাসের অ্যান্টিবডি ছিল, তাই তো? এইবার এই অ্যান্টিবডিগুলো যে ছিল, সেই অ্যান্টিবডিগুলো ছিল নর্মাল কোভিডের এগেনস্টে প্রোটেক্টিভ, মানে এই যে ব্লু পার্টিকেলসগুলো, সেইগুলোর এগেনস্টে ওরা প্রোটেক্টিভ পাওয়ার ছিল। মানে কি না, এদের যে বাইন্ডিং সাইট সেগুলো ছিল এই ভাইরাস পার্টিকেলের জন্য কমপ্লিমেন্টারি, কিন্তু এই ব্ল্যাক ওয়ানগুলোর জন্য না। তাহলে কি হলো, এই প্লাজমাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাকি ভাইরাল পার্টিকেলগুলো ডিজেনারেট করে গেল বা ডিস্ট্রয় হয়ে গেল, কিন্তু নিউ স্ট্রেন বা মিউটেটেড যে পার্টিকেলগুলো ছিল সেগুলো হলো না।
সেগুলো হলো না। কারণ কি, তাদের তো বাইন্ডিং সাইট নেই। আমি যে অ্যান্টিবডিটা দিচ্ছি তাদের তো ওতে বাইন্ডিং সাইটই ছিল না। তাহলে কি হয়ে গেল, এটা যে হলো, এই যে ভাইরাল যে নিউ স্ট্রেনটা হলো, এটা হয়ে গেল এসকেপড ভাইরাস। এসকেপড ভাইরাস, ওকে, যার এগেইনস্টে আমাদের অ্যান্টিবডিজ নেই, মানে এই কনভালেসেন্ট প্লাজমাতে ছিল না। এরা হয়ে গেল ন্যাচারালি সিলেক্টেড, তাই তো? ন্যাচারালি সিলেকশন হয়ে গেল এদের, যেগুলোকে আমরা বলছি এসকেপ ভাইরাস, যার ফলে এই নিউ স্ট্রেনটার তৈরি হলো। ঠিক আছে, এবার এই ইন্ডিভিজুয়ালটা ঠিক হয়ে গেল। এই ইন্ডিভিজুয়াল থেকে সুপার স্প্রেডিং অকেশন, বা এই ইন্ডিভিজুয়ালটা তো সুপার স্প্রেডার হিসাবে অন্যান্য ইন্ডিভিজুয়ালে এই নিউ স্ট্রেনটাকে ছড়ালো, যে নিউ স্ট্রেনটা হচ্ছে VUI-2012। ওকে, এই নিউ স্ট্রেনটাকে সুপার স্প্রেডিং এর মাধ্যমে বিভিন্ন ইন্ডিভিজুয়ালে স্প্রেড করা হলো, মানে স্প্রেড করলো। এইবার এটার আমরা চলে যাব যে কি কি মিউটেশন হয়েছিল, মানে রেপ্লিকেশনের সময় আমি বলছি মিউটেশন হয়ে নতুন স্ট্রেনটা এসেছে। এবার আমরা চলে যাব কি কি মিউটেশনের ফলে এই ভাইরাসটা এসকেপ করতে পারলো নর্মাল প্লাজমা থেরাপি থেকে। তো মিউটেশনস ইন নিউ স্ট্রেন। এবার নিউ স্ট্রেন মিউটেশন যে হচ্ছে, তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, না আমাদের যে এই SARS-CoV-2 এর একটা mRNA জিনোম আছে, তাই তো? জিনোমটা একটা mRNA। এবার এই mRNA জিনোমের পার্টিকুলার রিজিয়ন কোড পার্টিকুলার প্রোটিন, ঠিক আছে? এটা অ্যারাউন্ড তোমার 30,000 বেস পেয়ার লং বা 30 kb লং একটা জিনোমিক mRNA, যার একটা 5 প্রাইম এন্ড আছে, একটা 3 প্রাইম এন্ড আছে। এবার এখানে ভেরিয়াস কাইন্ডস অফ প্রোটিনস আছে, ঠিক আছে? ভেরিয়াস কাইন্ডস অফ প্রোটিন কোডিং রিজিয়ন আছে, ঠিক আছে? ধরো একটা রিজিয়ন আছে যেটা এনভেলপ প্রোটিনকে কোড করে, একটা রিজিয়ন আছে যেটা নিউক্লিও ক্যাপসিড প্রোটিনকে কোড করে, আরেকটা রিজিয়ন আছে যেটা মেমব্রেন প্রোটিনকে কোড করে। ওকে, আর আমাদের এই যে স্টাডির কনসার্নিং রিজিয়ন, সেটা হচ্ছে স্পাইক প্রোটিন রিজিয়ন, যেটা আমরা এই ভিডিওটাতে বেশিরভাগলি কভার করব। সেটা হচ্ছে এই স্পাইক প্রোটিন রিজিয়নটা। ওকে, স্পাইক প্রোটিন রিজিয়নটা এটা অ্যারাউন্ড হচ্ছে তোমার 3000 অ্যারাউন্ড তোমার ওই ধরে রাখো 3821 বেস পেয়ার লং। ওকে, বিপি লং। ওকে, তাহলে একটা SARS-CoV এর একটা 30,000 kb mRNA সিকোয়েন্সের অনেকগুলো প্রোটিন কোডিং রিজিয়ন আমরা জানি আছে, তার মধ্যে আমরা স্পাইক প্রোটিন কোডিং রিজিয়নটাকে দেখছি। এইবার এই নিউ স্ট্রেনটাতে রিসার্চাররা কি দেখলেন, টোটাল 17 মিউটেশনস হয়েছে। ওকে, টোটাল 17 মিউটেশনস হয়েছে। এবার আমরা আগের রিসার্চে জানি যে এই ভাইরাসটা অ্যারাউন্ড 2 নিউক্লিওটাইড পার মান্থ মিউটেশন রেটে চলে। মানে কি না, ভাইরাসটা প্রত্যেক জেনারেশনে একটা অ্যামাউন্ট অফ জেনারেশন যাওয়ার পর 2টো নিউক্লিওটাইড মিউটেশন হয় পার মান্থ। ওকে, এটা একটা খুব স্লো রেট, কিন্তু একটা ভাইরাসের পক্ষে এই 2টো নিউক্লিওটাইড চেঞ্জ পার মান্থে খুব স্লো রেট। তো রিসার্চাররা দেখলেন না, সাডেনলি কি হলো, ভাইরাসটা হুট করে একবারে 17টা মিউটেশন করে ফেললো। ঠিক আছে, কোথায় না, তার মধ্যে এই 2টো মিউটেশন
হচ্ছে এই স্পাইক প্রোটিনে। ওকে, দুটো মিউটেশন হয়ে গেল এই স্পাইক প্রোটিন রিজিয়নে। ঠিক আছে, এবার আমি যদি এই স্পাইক প্রোটিন রিজিয়নটাকে ব্রেক করি তাহলে আমি কিরম পাবো? আমি এই স্পাইক প্রোটিন রিজিয়নটাকে ব্রেক করছি, এটা 3' এন্ড, এটা আমাদের 5' এন্ড। ওকে, এবার এই স্পাইক প্রোটিন কোডিং রিজিয়নটাতেও আমরা আরো 5টা ডিফারেন্ট রিজিয়ন পাবো। ঠিক আছে, সেই 5টা ডিফারেন্ট রিজিয়নের আমি মেনলি এখানে 3টে ড্র করব, যে 3টে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্পাইক প্রোটিন 1 রিজিয়ন, একটা হচ্ছে স্পাইক প্রোটিন 2 রিজিয়ন, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের রিসেপ্টর বাইন্ডিং ডোমেন রিজিয়ন। ওকে, রিসেপ্টর বাইন্ডিং ডোমেন রিজিয়ন মানে কি? এই ডোমেন রিজিয়নটা মানে কি না, এটা মানে হচ্ছে একটা স্পাইক প্রোটিন। ঠিক আছে, ধরো আমি যদি এখানে এটা আঁকি, ধরো এটা একটা হচ্ছে স্পাইক প্রোটিন। ঠিক আছে, এটা রাফ ড্রয়িং, এটা হচ্ছে একটা স্পাইক প্রোটিন। তার মেনলি 3টে রিজিয়ন আমরা এখানে ফলো করছি। একটা হচ্ছে এই রিসেপ্টর বাইন্ডিং ডোমেন, একটা হচ্ছে এই S1, আর একটা হচ্ছে এই S2। ওকে, এই রিসেপ্টর বাইন্ডিং ডোমেনটা কি না, রিসেপ্টর বাইন্ডিং ডোমেন হচ্ছে একটা প্রোটিনের এমন একটা রিজিয়ন যেটা হোস্ট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করছে। মানে এই প্রোটিনটার, স্পাইক প্রোটিনটা আমরা কার সাথে বাইন্ড করে জানি? যে S2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে হিউম্যান সেলে। এই রিসেপ্টর বাইন্ডিং ডোমেনটা হচ্ছে স্পাইক প্রোটিনের সেই রিজিয়নটা যেটা S2 এর সাথে বাইন্ড করছে। মানে স্পাইক প্রোটিনের পুরো রিজিয়নটা কিন্তু S2 এর সাথে বাইন্ড করছে না, একটা স্পেসিফিক পার্ট বাইন্ড করছে, সেটা হচ্ছে এই রিসেপ্টর বাইন্ডিং ডোমেন। আর এই রিসেপ্টর বাইন্ডিং ডোমেন কোডিং রিজিয়নটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমি ক্লিয়ার যে স্পাইক প্রোটিনের S1 রিজিয়নটা কোড করছে এই জিনোমটা, আরবিডি ডোমেনটা করছে এই জিনোমিক পার্টটা, আর S2 প্রোটিন পার্টটা করছে এই জিনোমিক পার্ট। ঠিক আছে, এবার পার্টিকুলারলি আরবিডি ডোমেনে দুটো মিউটেশন পাওয়া গেল। সেই দুটো মিউটেশন কি কি? না, সেই দুটো মিউটেশন হচ্ছে, একটা হচ্ছে N501Y, আর একটা হচ্ছে HV69/70 ডিলিশন। ওকে, নামগুলো দেখলে তোমরা কিছু বুঝবে না, কিন্তু নামগুলোর প্রত্যেকটা নামের একটা করে মিনিং আছে। ঠিক আছে, প্রথমে চলে আসি আমরা এই N501Y মিউটেশনটায়। ঠিক আছে, মানে মিউটেশনটা কোথায় হচ্ছে? এই আরবিডি ডোমেনে হচ্ছে। ঠিক আছে, এই আরবিডি ডোমেনে হচ্ছে। ওকে, এবার এই N501 মিউটেশনটা জন্য কি হলো না, এই আরবিডি ডোমেনটা আমি কার সাথে বাইন্ড করতো না, আমার S2 রিসেপ্টর সাথে। ধরো এটা S2 রিসেপ্টর, এটা হচ্ছে আমাদের হিউম্যান হোস্ট সেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের S2 রিসেপ্টর, S2 রিসেপ্টর। ঠিক আছে, এই মিউটেশনটার জন্য কি হলো না, এই আরবিডি ডোমেনটা এই S2 রিসেপ্টরের সাথে বাইন্ডিংটা আরো মোর অ্যাফেকশনেট হয়ে গেল। মানে কি না, এই মিউটেশনটার জন্য আরবিডি ডোমেনের সাথে AC2 বাইন্ডিংটা আরো বেশি অ্যাফিনিটির সাথে হতে পারলো। মানে এটার জন্য কি হলো না, স্পাইক প্রোটিনের অ্যাফিনিটিটা বেড়ে গেল, অ্যাফিনিটিটা বেড়ে গেল। ঠিক আছে, লিথালিটি না, কিন্তু ভাইরাসের লিথালিটি না। অনেক মিডিয়ায় বলছে যে এটার জন্য ভাইরাসের লিথালিটি বেড়ে যাচ্ছে, না, অ্যাফিনিটি বেড়ে যাচ্ছে স্পাইক প্রোটিনের টুয়ার্ডস দি S2 রিসেপ্টর। কেন বাড়ছে না, আমরা যারা
জানি যে এই স্পাইক প্রোটিন যখন S2 সাথে বাইন্ড করে তখন কি হয়, মলিকিউলার ডকিং হয়, তাই তো? মলিকিউলার ডকিং মানে কি না, এই ভাইরাল পার্টিকেলটাকে S2 রিসেপ্টরের সাথে যখন বাইন্ড হচ্ছে তখন অনেকগুলো S2 রিসেপ্টর থাকে সেলের, তারা একসাথে জুড়ে যায়, জুড়ে গিয়ে ভাইরাসটা তার সাথে জুড়ে থাকে, জুড়ে গিয়ে সেটা তারা এন্ডোসাইটোস করে, মানে এই ভাইরাসটাকে সেলের ভেতর এন্ডোসাইটোসিস করছে, এইটাকে বলে মলিকিউলার ডকিং। এই মলিকিউলার ডকিং এর রেটটা বেড়ে গেল, যার জন্য বলা হচ্ছে এফিনিটি অফ দি স্পাইক প্রোটিন টুয়ার্ডস S2 এইটা বেড়ে গেছে এই মিউটেশনটার জন্য, নট দি ভাইরাল লিথালিটি। হ্যাঁ, এইটা কিন্তু একটা বিশাল বড় মিসকনসেপশন। তো ভাইরাসের স্পাইক প্রোটিনের অ্যাফিনিটি টুয়ার্ডস দি S2টা বেড়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে এই মিউটেশনটার জন্য। ওকে, তো এইটা একটা মিসকনসেপশন আমি দূর করলাম। কিন্তু এইবার এই HV6970 ডিলিশন, এটা মানে কি না, এই স্পাইক প্রোটিনে প্রচুর অ্যামাইনো অ্যাসিড আছে, জানি এটা আমরা একটা প্রোটিন, তো প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকবে। সেই অ্যামাইনো অ্যাসিড, কটা অ্যামাইনো অ্যাসিড আছে? অ্যারাউন্ড তোমার 12,733 অ্যামাইনো অ্যাসিড আছে অ্যাপ্রক্স। 1273খানা অ্যামাইনো অ্যাসিড আছে, যার মধ্যে 69 and 70th পজিশনের অ্যামাইনো অ্যাসিডটা ডিলিশন হলো। আমি ক্লিয়ার? মানে 1273খানা টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে 69 and 70th যে পজিশনের অ্যামাইনো অ্যাসিড সেখানে ডিলিশন হলো। মেনলি এই ডিলিশনটা হলো এই রিজিয়নে, এই S1 রিজিয়নে। S1 রিজিয়নে একটা গ্যাপ বা ডিলিশন হওয়ার জন্য এরকম একটা গ্যাপ তৈরি হলো, ঠিক আছে? মানে ধরো এই হাতটা হচ্ছে আমার একটা স্পাইক প্রোটিন, তার মাঝখানে আমি একটা নেলকে তুলে দিলাম এই মিউটেশনটার জন্য, ঠিক আছে? এবার এই মিউটেশনটার জন্য কি হলো না, এই টোটাল যে স্পাইক প্রোটিনটা ছিল এটার স্টেবিলিটিটা বেড়ে গেল। স্টেবিলিটিটা বেড়ে গেল, ঠিক আছে? আর কিছু হলো না কিন্তু, মানে স্পাইক প্রোটিনের স্টেবিলিটিটা বেড়ে গেল। ভাইরাসটাকে লিথাল করেনি কিন্তু, ও নিজের স্পাইক প্রোটিনে যে S2 সাথে বাইন্ড করার পর যে তার স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটা বাড়িয়েছে। ওকে, এই ডিলিশনটার জন্য। তো তাহলে বলবে যে এই ডিলিশনগুলোর মাধ্যমে হলোটা কি? হলো কি যে করোনা ভাইরাস তার যে স্পাইক প্রোটিনের সাথে S2-র বাইন্ডিং অ্যাফিনিটিটা বাড়ালো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে স্পাইক প্রোটিনের স্টেবিলিটিটা বাড়ালো, ঠিক আছে? 2 নম্বর। এবার আমরা দেখবো এই মিউটেশনগুলো তো হলো, এবার এর ইম্প্যাক্টটা কি পড়ছে আমাদের হিউম্যান ওয়েলফেয়ারে, ঠিক আছে? এবার ইম্প্যাক্টটাকে আমি 4টে ভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট যে পার্টটা সেটা আমি বলছি হচ্ছে RT-PCR টেকনিকের ওপর। তোমরা সবাই জানো যে আমাদের এই যে কোভিড যে ডিটেকশন টেস্ট, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে এই RT-PCR টেকনিক। এবার অনেক মিডিয়ায় আমি দেখছিলাম যে বলছে যে এই নিউ স্ট্রেনটাকে RT-PCR টেকনিক ডায়াগনাইজ করতে পারবে না, যেটা সম্পূর্ণ ভুল। আমি এর এগেনস্টে একটা পার্টিকুলার আর্টিকেলও তোমাদের এই এতে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো যে RT-PCR টেকনিক এই নিউ স্ট্রেনটাকে ডায়াগনাইজ করতে পারবে না, সেটা সম্পূর্ণ মিথ্যে। একটা পার্টিকুলার RT-PCR টেকনিককে গোল্ড স্ট্যান্ডার্ড ধরায় যে কোনো ডায়াগনোসিসের জন্য। তো কি করা হয় আমাদের এই কোভিডের ক্ষেত্রে, কি করা হয় না, যারা RT-PCR টেস্ট করেছো তারা অবভিয়াসলি জানবে যে তাদের যে টেস্ট রিপোর্টটা থাকে, টেস্ট রিপোর্টে কতগুলো লেখা থাকে। দেখবে কি কি লেখা না, একটা থাকে মানে ভাইরাল লোডের পর লেখাতেগুলো থাকবে যে ই প্রোটিন থাকে, ওকে, তারপর এম প্রোটিন থাকে, দেন ORF রিজিয়ন 1A থাকে, দেন RBD, এটা রিসেপ্টর বাইন্ডিং ডোমেন, যেটা আমি স্পাইক প্রোটিনে বলছিলাম, সেই RBD ডোমেন থাকে। তার মানে কি, এইগুলো মানে কি না, যে RT-PCR কিটটা দিয়ে ডায়াগনোসিসটা করা হয়েছে আর তাতে কিছু ভ্যালু থাকে, এখানে কিছু ভ্যালু থাকে, এখানে কিছু ভ্যালু থাকে, এখানে কিছু ভ্যালু থাকে, এখানে কিছু ভ্যালু থাকে। মানে কি না, যদি তুমি পজিটিভ হও তার এই 4টের মধ্যে কোনো না কোনো 3টে বা 4টেই তুমি সেই RT-PCR ডায়াগনোসিস কিটে পাওয়া গেছে,
ঠিক আছে, মানে স্যাম্পেলে পাওয়া গেছে। তার মানে কি না, এই একটা পার্টিকুলার টিপিক্যাল আরটিপিসিআর টেকনিক একটা প্রোটিনের উপর কখনো বেস করে হয় না, অ্যাট লিস্ট তাকে মাল্টিপল ডোমেনের ওপর তাকে টেস্টটা করতে হয়। ঠিক আছে, মাল্টিপল ডোমেনের ওপর করতে হয় তাকে, মানে আরবিডি ডোমেনের ওপর শুধু করছে না তারা, ORF1 এর ওপর করছে, এম প্রোটিনের ওপর করছে, ই প্রোটিনের ওপর করছে। মানে এই ভ্যালুগুলো পাওয়া মানে কি না, তোমার স্যাম্পেলে এই প্রোটিনগুলো ছিল করোনা ভাইরাসের, সেই জন্য এগুলো পজিটিভ হয়েছে, তাই জন্য তুমি কোভিড পজিটিভ হয়েছো। ঠিক আছে, তো আমি কি বলেছিলাম, মিউটেশনটা কোথায় হয়েছিল? আরবিডি ডোমেনে। তো ধরো আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে আরবিডি ডোমেনটা আমার এরর দিল, আরবিডি ডোমেন এরর দিল, চিনতে পারলো না, দুটো মিউটেশনের জন্য হলো। তাতে কি হলো, আমার এই 3টে রিজিয়ন তো এখনো স্টিল আছে। এই 3টে রিজিয়নে যদি কোভিড মানে পজিটিভ রেজাল্ট দেয়, তার মানে কি আমি কোভিডে আক্রান্ত, আমি কোভিড পজিটিভ। তাহলে কি আমার আরটিপিসিআর টেকনিক এরর দেখাচ্ছে? না, কারণ এই 3টে রিজিয়ন তো আরো আছে, আরো 20খানা রিজিয়ন আছে। টোটাল 29 রিজিয়নে টেস্ট হয় কোভিডে একটা পার্টিকুলার আরটিপিসিআর এ। তাতে আমার একটা রিজিয়ন গেলেও আমার টোটাল আরো 20টা রিজিয়ন আছে, আরো তারা তো পজিটিভ দেখাবে। 20টা না হোক, 3টে তো দেখাবে, 4টে দেখাবে। তাহলে আরটিপিসিআর টেকনিক কখনো এরর দেখাবে? ওই নিউ স্ট্রেনের ক্ষেত্রে দেখাবে না। যদি সেটা গোল্ড স্ট্যান্ডার্ডের হয়, একটা ফল্টি আরটিপিসিআর টেকনিক দেখাতেই পারে, কিন্তু সব আরটিপিসিআর টেকনিক ফল্টি হয় না। সেই জন্য বলছে কি, তুমি যদি একবার নেগেটিভ হও আরেকবার চেক করাও, তাতে এরর তোমার হবে না। তা আমি বলতে চাই, মিডিয়ার এইরকম ভুলভাল নিউজ তোমরা যেন শেয়ার করো না, যে আরটিপিসিআর টেকনিক এরর দেখাচ্ছে এই নিউজ ট্রেনের ক্ষেত্রে। না, কখনো না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে দেখো, তোমরাই দেখো না যে একটা রিজিয়নে এরর দেখাতে পারে, কিন্তু কি নেক্সট রিজিয়নগুলোই তো দেখাবে না। তারা তো পজিটিভ, মানে তাদের তো কোনো চেঞ্জ হয়নি, তো সেখানে তো অলরেডি দেখাবেই যে না, আমার যদি তুমি স্যাম্পেলে পজিটিভ হয় তাহলে এই প্রোটিনগুলো আছে। তাই কি আরটিপিসিআর এর কোনো এরর দেখাবে না, এটা আনচেঞ্জ থাকবে। মানে আরটিপিসিআর টেকনিক যেমন রেজাল্ট দিচ্ছিল সেই রকমই দেবে, মানে আনচেঞ্জ থাকবে। কোনো এফেক্ট পড়বে না এর উপর। সামান্য একটু এফেক্ট পড়ছে, কারণ এই আরবিডি ডোমেনটা এরার আসতেই পারে, কিন্তু জেনারেলি আনচেঞ্জ থাকবে, মানে কারেক্ট রেজাল্টই দেবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট টপিকটায় চলে আসবো, যেটা হচ্ছে কিসের ওপর না, কনভালসেন্ট প্লাজমা থেরাপির ওপর। আচ্ছা, তোমরা সবাই এই নামটা শুনেছো যে প্লাজমা থেরাপি করা হচ্ছে। প্লাজমা থেরাপি মানেটা কি না, যে ইন্ডিভিজুয়ালটা রিইনফেক্ট হওয়ার পর সুস্থ হয়ে গেছে, তার প্লাজমায় তো অলরেডি কোভিডের অ্যান্টিবডি আছেই। ধরো এইটা, ধরো কোভিডের অ্যান্টিবডি, এটা ধরো কোভিডের অ্যান্টিবডি, তো এটা কি নর্মাল স্ট্রেনের জন্য আছে। ঠিক আছে, নর্মাল স্ট্রেনের অ্যান্টিবডি এটা। ওকে, তো এবার কি করছি, ধরো একটা ইন্ডিভিজুয়াল যার নিউ টাইপ অফ এই নিউ স্ট্রেনের কোভিডটা হয়েছে, ধরো এটা নিউ স্ট্রেনের কোভিড হয়েছে। ঠিক আছে, এবার একটা জিনিস বুঝতে হবে, যদি আমি তাকে কনভালেসেন্ট প্লাজমাটা দিই, তাহলে এটা কি রিয়াক্ট করবে আগের মতো না রিয়াক্ট করবে না। এবার দেখা যাক না একটা জিনিস, না নর্মাল স্টেনে যখন আমরা অ্যান্টিবডি তৈরি করেছিল বডি হোস্ট, তখন কি হয়েছিল না, স্পাইক প্রোটিনের ওপর বেস করে এই প্রোটিনটা তৈরি হয়েছিল, তাই তো। এবার স্পাইক প্রোটিনে আমি কি বলেছি, ডিফারেন্ট রিজিয়ন আছে, তাহলে এই যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে এটারও নিশ্চয়ই ডিফারেন্ট বাইন্ডিং রিজিয়ন আছে, ডিফারেন্ট বাইন্ডিং রিজিয়নে বাইন্ড করবে। ধরো একটা অ্যান্টিবডি এখানে বাইন্ড করলো, একটা অ্যান্টিবডি এই পার্টিকুলার পয়েন্টে বাইন্ড করলো, সেম ভাবে একটা এই পয়েন্টে বাইন্ড করছে। আর আমরা যে এই অ্যান্টিবডিটা, এই অ্যান্টিজেনটা যেখানে পাচ্ছি, এ স্পাইক প্রোটিনটা, যেটা নিউ স্ট্রেনের স্পাইক প্রোটিন, নিউ স্ট্রেনে যেটা পাচ্ছি সেটা ধরো
এইখানে চেঞ্জ হয়েছে একটা, ঠিক আছে। তাহলে কি না, আমি যে কনভলিউশন প্লাজমাটা নিয়েছিলাম তাতে আমি বিভিন্ন টাইপ অফ রিজিয়নের ডিটারমিনেন্ট অ্যান্টিবডি পেয়েছিলাম। এবার তখন আমি যখন পেশেন্টটাকে এই কনভলিউশন প্লাজমাটা দিচ্ছি, তাহলে এই রিজিয়নটার অ্যান্টিবডি ছিল, সেই অ্যান্টিবডিটা বাইন্ড করলো না, এইটা বাইন্ড করলো না, কিন্তু বাকি রিজিয়নগুলো তো করবে। যেটা S1-এ ছিল সেটা বাইন্ড করবে, S2-তে যেটা ছিল সেটা বাইন্ড করবে। তাহলে আমরা নিউট্রালাইজিং অ্যান্টিবডি তো পাচ্ছি, একেবারে পাচ্ছি না তো তা তো না। তাহলে কি হবে, এটাও আনচেঞ্জ থাকছে। নিউট্রালাইজিং অ্যান্টিবডি তো আমরা পাচ্ছি এখানে, না? নিউট্রালাইজিং অ্যান্টিবডি তো পাচ্ছি, যেটা আমাদের পাওয়ার দরকার ছিল। তাই জন্যই তো আমরা পেশেন্টটাকে এই কনভলিউশন প্লাজমাটা দিয়েছিলাম, যাতে ওরা পায়। তো সেখানে তো অলরেডি পাচ্ছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি, তাহলে এটা আনচেঞ্জড থাকছে। এবার আমরা নেক্সট যে টপিকটায় চলে যাচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিনের ওপর কিভাবে এটা এফেক্ট আনছে, সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রেসপেক্টে। ভ্যাকসিনের ওপর আমি এখানে মেনলি যে ভ্যাকসিনটার ওপর কনভে করবো সেটা হচ্ছে ফাইজার বায়োএনটেক অ্যান্ড মডার্নার যে ভ্যাকসিনটা তৈরি সেইটা, ঠিক আছে, মানে mRNA টেকনিকের ওপর যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে। এটার উপরে আমার অলরেডি একটা ভিডিও আছে, তোমরা যদি এখনো সেটা না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো এখানের এই ভ্যাকসিনটার মেন মটোটা কি ছিল না, এখানে একটা আমরা RNA পেয়েছিলাম, এটা একটা mRNA ভ্যাকসিন আমি বলেইছিলাম। সেই mRNA ভ্যাকসিনটা কি কোড করছিল না, আমাদের এই স্পাইক প্রোটিনটাকে কোড করছিল, ঠিক আছে। এবার ওই স্পাইক প্রোটিনটাই আমি কি বলেছিলাম না, ডিফারেন্ট রিজিয়ন ছিল, যেমন S1 ছিল, S2 ছিল, আর মেন যে ডোমেনটা ছিল সেটার নাম কি, সেটা হচ্ছে RBD ডোমেন, তাই তো, RBD বা রিসেপ্টর বাইন্ডিং ডোমেন। যাতে এই টোটাল কত ছিল, 3821 অ্যারাউন্ড তোমার ছিল নিউক্লিওটাইড বেস পেয়ার ছিল। আর এতটা যদি বেস পেয়ার হয় তাহলে অ্যারাউন্ড আমার 12,073 অ্যামাইনো অ্যাসিডস পাচ্ছি, ঠিক আছে, টোটাল রিজিয়নটায়, ঠিক আছে। এবার আমরা যদি রিসেপ্টর বাইন্ডিং ডোমেনটা দেখি, রিসেপ্টর বাইন্ডিং ডোমেনে আমরা অ্যারাউন্ড তোমার 212 অ্যামাইনো অ্যাসিডস পাচ্ছি। মানে এই পার্টিকুলার রিজিয়নটা আমরা ফলো করছি স্পাইক প্রোটিনে। এটা ধরো S1, এটা হচ্ছে S2, এটা ধরো S1, আর এটা হচ্ছে আমাদের RBD ডোমেন, ঠিক আছে, যেটা অ্যারাউন্ড 212 অ্যামাইনো অ্যাসিড কোড করছে এই রিজিয়নটাতে। ওকে, তো আমরা এই স্পাইক প্রোটিনটার উপর অ্যান্টিবডি তৈরি করছি, ঠিক আছে। এবার RBD ডোমেনটার আমাদের কন্টেন্ট হচ্ছে 212টা অ্যামাইনো অ্যাসিড। এবার একটা জিনিস আমাদের জানতে হবে, আমাদের বডি অ্যান্টিবডি কার এগেনস্টে তৈরি করে এপিটোপের এগেনস্টে, তাই তো। এপিটোপ মানে কি না, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, মানে অ্যান্টিজেনের যে পোর্শনটার সাথে অ্যান্টিবডি বাইন্ড করে সেটা হচ্ছে এপিটোপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। এবার আমাদের হিউম্যান বডিতে যে এপিটোপগুলো তৈরি হয় সেগুলো কতগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, অ্যারাউন্ড, আমি ইন জেনারেল বলছি, অ্যারাউন্ড 10 অ্যামাইনো অ্যাসিডস দিয়ে, ঠিক আছে, একটা রাফ ফিগার, 10 অ্যামাইনো অ্যাসিডস দিয়ে তৈরি হচ্ছে এপিটোপটা। এই RBD ডোমেনের এগেনস্টে আমি পুরো কথাটা বলছি কিন্তু। তো আমি ধরি তাহলে এই RBD ডোমেনে 212টা অ্যামাইনো অ্যাসিড আছে, আর হিউম্যান বডি এক একটা এপিটোপ তৈরি করছে 10টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে এই সিঙ্গেল RBD ডোমেনের জন্য মানে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 অ্যান্টিবডি, ঠিক আছে। তাহলে এই সিঙ্গেল RBD ডোমেনের জন্য 212টা, তার মানে আমি কটা পাবো না, 127 টাইপস অফ আমি অ্যান্টিবডিজ পাচ্ছি। ক্লিয়ার? আমার RBD ডোমেনে 212টা অ্যামাইনো অ্যাসিড আছে,
আর আমি প্রত্যেকটা এপিটোপে আমার 10টা অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা একটা অ্যান্টিবডিকে ফর্ম করছে, একটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করছে, তাই তো? তাহলে এই আরবিডি ডোমেনটা সিঙ্গেল হ্যান্ডেডলি তার সাথে 127টা টাইপের অ্যান্টিবডি বাইন্ড করতে পারে। মানে এই যে আরবিডি ডোমেনটা তৈরি হলো, এখানে 127 টাইপস অফ অ্যান্টিবডি আসতে পারে, মানে মলিকুলার ইন্টিগ্রিটি নিয়ে, ঠিক আছে? 127 টাইপ অফ মলিকুলার ইন্টিগ্রিটি। তো এবার আমি কি দেখছি না, নিউ যে স্ট্রেনটা তারই আরবিডি ডোমেনে দুটো মিউটেশন হয়েছে, তাই তো? দুটো মিউটেশনস হয়েছে। তো দুটো মিউটেশন যদি হয় তাহলে কি হবে না, আমি এই দুটো অ্যামাইনো অ্যাসিড দুটো এপিটোপকে চিনতে পারবো না। দুটো এপিটোপ মানে ওভারল্যাপিং হয় বলে দুটো এপিটোপকে চিনতে পারবো না। তাহলে দুটো এপিটোপকে আমি যদি না চিনতে পারি, তাহলে আমি কতগুলো অ্যামাইনো অ্যান্টিবডি কোড করতে পারবো? 125 অ্যান্টিবডিজ অ্যাপ্রক্স। স্টিল মানে নতুন স্টেন হওয়ার পরও স্টিল আমরা 125 মানে ওভার 100 টাইপস অফ নিউট্রালাইজিং অ্যান্টিবডিজ আমরা তৈরি করতে পারছি এই ভ্যাকসিনটার জন্য। তাহলে কি আমরা বলবো এই ভ্যাকসিনটা ফেল করে গেছে? কখনোই বলতে পারবো না। কারণ কি? কারণ তখনও অ্যাবাভ 100 ওরা নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করতে পারছে। তাহলে কি করে আমরা বলছি যে একটা নিউ স্ট্রেনে ভ্যাকসিনটা কাজ করবে না? আমি দেখলাম অনেকগুলো মিডিয়ায় অনেকগুলো আর্টিকেলে লিখছে যে হয়তো নিউ স্ট্রেনের ক্ষেত্রে ভ্যাকসিনটা কাজ করবে না। কেন করবে না? দুটো মিউটেশন হয়েছে, দুটো মিউটেশনের জন্য দুটো এপিটোপ চেঞ্জ হয়েছে। দুটো এপিটোপ চেঞ্জ হোক না, স্টিল উই হ্যাভ মোর দ্যান 100 অ্যাবাভ অ্যান্টিবডিজ টু বি নিউট্রালাইজ দি করোনা ভাইরাস। তাহলে কেন ভ্যাকসিনটা ফেল করবে? এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে, সায়েন্টিফিক্যালি বুঝতে হবে ব্যাপারগুলো। আর আমি এই প্রত্যেকটা আর্টিকেল, আমি যে কথাগুলো বলছি এটার এগেনস্টে আমি প্রত্যেকটা আর্টিকেল কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো যে আমি কোনো মিথ্যে কথা বলছি না, তোমরা নিজেরা পড়ে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এইটা বুঝতে হবে যে আমরা যদি 100 অ্যাবাভ অ্যান্টিবডি টাইপ পাই, তাহলে মিউটেশন হোক না, আমার অসুবিধাটা কি আছে? আমি এখনো নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করতে পারছি যেটা অ্যাবাভ 100 মানে কি 100 টাইপ। টাইপটা বুঝতে হবে কিন্তু, 100টা অ্যামাউন্ট 100 না কিন্তু, মানে ডিফারেন্ট টাইপস, মানে 100টা আলাদা ধরনের অ্যান্টিবডি এই পার্টিকুলার আরবিডি ডোমেনের সাথে বাইন্ড করতে পারে। দ্যাট ইজ ইনাফ টু নিউট্রালাইজ দি ভাইরাস অ্যান্ড মানে মানুষটাকে ইনফেক্ট না হওয়ার থেকে, মানে ইনফেক্ট হতে দেবে না, করোনা ভাইরাসকে কোনো এফেক্ট আনতে দেবে না, ইনাফ সেটার জন্য। তাহলে কেন আমি বলবো যে ভ্যাকসিন কোনো এফেক্ট করবে না? কখনোই বলতে পারি না আমি। তাহলে ভ্যাকসিনও আনচেঞ্জড থাকছে, কোনো এফেক্ট আনছে না, ঠিক আছে? এরপর আমরা চলে যাব যারা ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল, মানে অলরেডি ইমিউন হয়ে গেছে যারা, মানে যারা অলরেডি ওই নর্মাল কোভিড স্ট্রেন দিয়ে ইনফেক্টেড হয়ে গেছে এবং ঠিকও রিকভারও হয়ে গেছে, যারা ইমিউন হয়ে গেছে তার উপর। ইমিউন ইন্ডিভিজুয়াল, এবার এই ইমিউন ইন্ডিভিজুয়ালের কেসটা একদম সেম অ্যাজ দি ভ্যাকসিন, ঠিক আছে? কি না ইমিউন ইন্ডিভিজুয়াল মানে কি না, আমরা নর্মাল কোভিড এর এগেনস্টে অলরেডি অ্যান্টিবডি তৈরি করে ফেলেছি, ঠিক আছে? ধরো এইগুলো হচ্ছে ওই নর্মাল অ্যান্টিবডিগুলো। তাহলে সেম ভাবে এখানেও আমরা যে আরবিডি ডোমেনটা পাচ্ছি, এখানে দুটো মিউটেশনস হয়েছে, স্টিল উই হ্যাভ ইনাফ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডিজ to cope against that mutation in the RBD domain, কারণ আমার শুধু এই রিজিয়নটা চেঞ্জ হয়েছে, বাকি রিজিয়নগুলো তো আছে অ্যান্টিবডি বাইন্ড করানোর জন্য। এখানে করতে পারে, এখানে করতে পারে, এখানে করতে পারে, এই রিজিয়নটা যাক না, আমার অসুবিধাটা কি আছে? কেন কি না এই ইন্ডিভিজুয়ালটায় কোনো এফেক্ট পড়বে না, কারণ ধরো এই নর্মাল এই নতুন স্ট্রেনটা দিয়ে এই ইন্ডিভিজুয়ালটা ইমিউন ইন্ডিভিজুয়ালটা ইনফেক্টেড হলো, ঠিক আছে? তাহলে কি হবে না এটা তার রেপ্লিকেট করলে কি হবে, যেহেতু এরা ইমিউন, তার এগেনস্টে যেহেতু যে অলরেডি যে অ্যান্টিবডিগুলো আগের স্ট্রেনের জন্য ফর্ম হয়েছিল সেগুলো তৈরি হবে। সেগুলো তৈরি হলে কি হবে না ওরা এখানে বাইন্ড করে এই রেপ্লিকেশনটাকে স্লো করে দেবে,
রেপ্লিকেশনটাকে স্লো করে দেবে, মানে ভাইরাল লোডটাকে স্লো করে দেবে, লো ভাইরাল লোড হয়ে যাবে, লো ভাইরাল লোড হয়ে যাবে। এবার লো ভাইরাল লোড হয়ে যাওয়া মানে কি, আমরা ইনাফ টাইম পেয়ে যাব, সেই ইন্ডিভিজুয়ালটা ইনাফ টাইম পেয়ে যাবে। ইনাফ টাইম কি জন্য পাবে না, এই যে নতুন মিউটেশনটা, এই নতুন মিউটেশনটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করার জন্য, এই নতুন মিউটেশনটার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করার জন্য সেই ইন্ডিভিজুয়ালটা টাইম পেয়ে যাবে। তার মানে কি, মানে যে ইমিউন অলরেডি এগেনস্ট দি কমন করোনা ভাইরাস, তার কাছে তো অলরেডি অ্যান্টিবডি আছে, তো সে তো সারা স্পাইক প্রোটিনের উপর অলরেডি বানিয়ে দিয়েছে অ্যান্টিবডি, খালি কিছু চেঞ্জেসের জন্য ওই জায়গাটায় হচ্ছে না। এবার ওই যে অ্যান্টিবডিগুলো তারা তো নিউট্রালাইজ করেই দিচ্ছে ভাইরাসটাকে, তো ভাইরাসটা অত অ্যামাউন্টে বাড়তে পারছে না, এবার সেটা একটা এক্সট্রা টাইম প্রোভাইড করে দিচ্ছে ইন্ডিভিজুয়ালটাকে। তো ইন্ডিভিজুয়ালটা কী করবে, তার ইমিউনিটি কী করবে না, এই পার্টিকুলার যে রিজিয়নটা যেটার জন্য ওরা ইমিউন ছিল না, তার এগেনস্টে ওরা একটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট তৈরি করবে, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টের এগেনস্টে বি সেল রেসপন্স হবে, টি সেল রেসপন্স হবে, হয়ে গিয়ে তারা তার এগেনস্টেও একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, যার ফলে কী হবে, এই ইমিউন ইন্ডিভিজুয়ালটা নিউ স্ট্রেনের এগেনেও, নিউ স্ট্রেনের জন্যও ইমিউন হয়ে যাবে, তার কোনো অসুবিধা হবে না, নিউ স্ট্রেনের জন্য সে ইমিউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করছি যে তোমাদের ডাউটসগুলো বা যে প্যানিকিং সিচুয়েশনটা একটু কমেছে, আমি একটু কম করতে পেরেছি। আশা করব যে তোমরা যেন এইটার এগেনস্টে কোনো নেগেটিভিটি না শেয়ার করো। আমি এটাই চাইছি, যে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যটাই চাই যে এই নিউ স্ট্রেনটার এগেনস্টে কোনো নেগেটিভিটি যেন না ছড়ানো হোক, যে না এটা নিউ স্ট্রেন হয়েছে, প্যানিক করার কোনো বিষয় নেই। এর এগেনস্টে আমাদের যথেষ্ট প্রোটেকশন আছে, রিসার্চাররা সারা দিন রাত খেটে যাচ্ছেন এটার এগেনস্টে, প্যানিক করার কোনো দরকার নেই। আর লকডাউনের তো কোনো দরকারই নেই, আরেকটা প্যান্ডেমিক হওয়ার কোনো সুযোগই নেই, যে 2021 বলছে আরেকটা নতুন প্যান্ডেমিক হবে, কোনো চান্সই নেই হওয়ার। কারণ ভাবো না, যে ভাইরাসটা যদি আমি ধরো তোমাদের তর্কের খাতিরে স্বীকার করে নিলাম যে ভাইরাসটা সম্পূর্ণভাবে তাদের স্পাইক প্রোটিনকে মিউটেট করে দিয়েছে, আরে সম্পূর্ণভাবে তারা যদি মিউটেট করে তারা তো S2 রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না, কারণ মিউটেশনটা কি হয়, মিউটেশন 3 ধরনের হয়। একটা মিউটেশন যখন হয় সেটা 3 ধরনের হয়, একটা প্রোটিনকে 3 ধরনের উপর একটু এফেক্ট করতে পারে। সেটা কি, একটা ডিসেবলড হয়ে যেতে পারে, একটা তার মলিকিউলার ইন্টিগ্রিটিকে ইনক্রিজ করে ফেলতে পারে, বা আরো লিথাল হয়ে যায়। ঠিক আছে, আরো লিথাল হয়ে যায়। ঠিক আছে, এবার লিথাল তো এখানে হয়নি, না ডিসেবলড হয়েছে, ও মলিকিউলার ইন্টিগ্রিটিটাকে বাড়িয়েছে, মানে কি ওর অ্যাফিনিটিটাকে বাড়িয়েছে। ঠিক আছে, তো কি করে আরেকটা প্যান্ডেমিক হতে যাচ্ছে এখান থেকে, ট্রান্সমিশন রেটটা বেড়েছে, লিথালিটি বাড়েনি, মানুষজন সিভিয়ার কেসে হসপিটালাইজ হচ্ছে না, ট্রান্সমিশন রেটটা বেড়েছে। মানে ট্রান্সমিশন রেট কখন বাড়ে, যখন একটা প্যাথোজেনের লিথালিটি কমে যায়। কারণ কি না, ধরো দুটো ওয়ার্ড, ট্রান্সমিশন আর লিথালিটি, দুটো সম্পূর্ণ ইনভার্সলি রিলেটেড। কেন না, যখন লিথালিটি বাড়ে তখন ট্রান্সমিশন রেট কমে যায়। কেন না, ধরো না যদি লিথালিটি বাড়ে তাহলে ইন্ডিভিজুয়ালটা হসপিটালাইজড হয়ে যাবে, হসপিটালাইজ যখন হয়ে যাচ্ছে সে কি আর অন্য কোনো ব্যক্তিকে ট্রান্সমিট করতে পারছে না, কিন্তু তখন কি হয়ে যাবে, ট্রান্সমিশন রেটটা কমে যাবে। আর ট্রান্সমিশন রেট বাড়া মানে কি, ট্রান্সমিশন রেট বাড়া মানে কি, সেই ইন্ডিভিজুয়ালটা ফাংশনালি ঠিক আছে, মানে হেলদি আছে, সেই জন্য সে চলে ফিরে যে বিভিন্ন জায়গায় যেতে পারছে, সেই জন্য সে ট্রান্সমিট বেশি করছে। তার মানে কি, লিথালিটি ইফেক্টটা কমে গেছে তার। সিম্পল রেশিও, জেনারেল সেন্স, যে যখন তার ট্রান্সমিশন রেটটা বাড়ছে তার মানে কি তার লিথালিটি ইফেক্ট কমে যাচ্ছে। এখনো এটার উপর পার্টিকুলার ডেটা আসেনি, কিন্তু ডেটা যখন আসবে তখন আমি আবার একটা ভিডিও করবো যে দেখো এটা লিথালিটি কমে গেছে, আমি শিওর এটার উপর।
যে এটার ওপরই ডেটা আসবে। আর আমি কোনো হাওয়ায় কথা বলছি না, তোমরা যদি নেচার্সের রিসোর্স ফলো করো, যদি তোমরা বিভিন্ন সায়েন্স জার্নাল ফলো করো, এই পার্টিকুলার কনসেপ্টের উপর প্রচুর আর্টিকেল আছে যে যে সকল প্যাথোজেনের ট্রান্সমিশন রেট হাই তাদের লিথালিটি কম। যেমন তোমরা এইচআইভি কেই ধরো না, এইচআইভি কতটা লিথাল, তার ট্রান্সমিশন রেট কত কম। আর এই নর্মাল আমরা কোভিডের ক্ষেত্রে নিউজ সেন্টার করতে কি পাচ্ছি, ট্রান্সমিশন রেটটা বেশি পাচ্ছি, তার মানে কি লিথালিটি কমবে। কারণ ভাইরাসটার উপর সিলেকশন প্রেশার আছে। যারা এভলিউশন পড়েছো তারা বুঝতে পারবে এই সিলেকশন প্রেশারটা কি। ও চায় যাতে ওর হোস্ট বেঁচে থাকে, হোস্ট কেউ মারতে চাইবে না কখনোই। কারণ কি, তাহলে ও ইভ্যালুয়েট করতে পারবে না। ওর ওপরও সিলেকশন প্রেশার আছে, ওকেও ট্রান্সমিশন লিথালিটি এফেক্টটা কমাতে হবে, নাহলে ও এই ওয়ার্ল্ডে থাকতে পারবে না। সেই জন্য ও ট্রান্সমিশন রেটটাকে বাড়িয়ে লিথালিটি এফেক্টটাকে কমাচ্ছে। তো আশা করছি তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে, তোমাদের প্যানিক করার সিচুয়েশনটা একটু দূর হবে। জানিও তোমাদের কমেন্ট সেকশনে যে কেমন লাগলো বা তোমাদের কি থটস এটার উপর। এই ভিডিওটার আমি যে আলোচনাটা করলাম, যে থটসগুলো তোমাকে দিলাম, সেইটার সাথে তোমরা একমত কিনা। আর এটার এগেনস্ট আমি যে কথাগুলো বললাম, এটার এগেনস্টে তার সাপোর্টিং সব ডকুমেন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। তো আজকের জন্য এই অবধি, চলো বাই।